অভাব মানুষের জীবনে এক অমোঘ বাস্তবতা। অর্থের অভাব মানুষকে প্রায়শই এমন পরিস্থিতিতে পৌঁছে দেয়, মানুষ তার নীতিবোধ ও নৈতিকতার সঙ্গেই আপোষ করে ফেলে। সৎ ও অসৎ পথের মধ্যে পার্থক্য করতেও দ্বিধায় পড়ে যায়। টাকার অভাব যখন একজন মানুষের স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়ায়, তখন মানুষ অসৎ পথ বেছে নিতেই বাধ্য হয়। আজকের গল্পটা এমনই এক অভাবগ্রস্ত গৃহকর্মীকে নিয়ে, যে নিজের স্বপ্ন পূরণ করার জন্য নৈতিকতাকে বিসর্জন দিয়ে অসৎ পথ বেছে নিয়েছে। কিন্তু এই অসৎ পথে অর্থ উপার্জন করতে গিয়ে তাকে হারাতে হয়েছে সবচেয়ে প্রিয় মানুষটাকে। বলছিলাম সম্প্রতি রিলিজপ্রাপ্ত সিরিজ গৃহলক্ষ্মীর কথা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সিরিজের এক্সপ্লেনেশন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ থাকবে। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। শুরুতেই আমরা বিক্রম নামের এক ব্যক্তিকে দেখতে পাই। এই বিক্রম হচ্ছে বেতালগাড় শহরের ডন। অসংখ্য অবৈধ বিজনেসের পাশাপাশি বিক্রম এক বিশাল ড্রাগ র্যাকেট চালায়। দেশে বিদেশে বিভিন্ন ড্রাগ তার মাধ্যমেই পুরো শহরে সাপ্লাই হয়। বিক্রম নিজেকে বেতালগাড়ের রাজা মনে করে। একদিন হঠাৎ বিক্রমের কিছু ড্রাগ হারিয়ে যায়। ড্রাগের পরিমাণ 2 বস্তা। বিক্রম তার 2 জন কর্মচারী ডেকে চুরি হওয়ার ড্রাগের ব্যাপারে জানতে চায়। ছেলেগুলো বলে, আমরা ড্রাগগুলো গোডাউনে রেখে চলে যাওয়ার সময় গোডাউনের চাবি হারিয়ে ফেলেছি। ড্রাগগুলো খুবই এক্সপেন্সিভ, তাই বিক্রম প্রচণ্ড রেগে গিয়ে ছেলেগুলোকে গুলি করে মেরে ফেলে। এরপর বিক্রম সুরিয়া নামের এক ব্যক্তিকে বলে, যেভাবেই হোক খুঁজে বের করো, কে আমার এই সব জিনিস চুরি করার দুঃসাহস দেখালো। বেতালগাড়ে এমন কে আছে যার এত বড় কলিজা? সুরিয়া হচ্ছে বিক্রমের ডান হাত, অর্থাৎ সব থেকে বিশ্বস্ত লোক। বিক্রমের ড্রাগ ডিলিংয়ের সমস্ত কাজ সুরিয়াই সামলায়। যাই হোক, এত বড় একজন মাফিয়ার ড্রাগ চুরি করার দুঃসাহস কে করল জানতে হলে আমাদেরকে কয়েকদিন আগের ঘটনা জানতে হবে। তার আগে বেতালগাড় সম্পর্কে একটু জেনে আসা যাক। বেতালগাড় এমন একটা শহর যেখানে দিনের আলোয় নির্দ্বিধায় ড্রাগ কেনাবেচা করা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মতো ড্রাগও এই শহরের সহজলভ্য, যার ফলে শিশু, বৃদ্ধ কিংবা মহিলারাও বাদ যাচ্ছে না এই ড্রাগের কবল থেকে। এই শহরের অধিকাংশ মানুষই ড্রাগ বিজনেসের সাথে জড়িত। বলতে গেলে ড্রাগ বিজনেসই বেতালগাড়ের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছে। এই বেতালগাড়ি থাকে লক্ষ্মী নামের এক মহিলা। মানুষের বাড়িতে কাজ করা তার পেশা। মানুষের বাড়িতে কাজ করেই সংসার চালাতে হয় তাকে, কারণ লক্ষ্মীর হাজবেন্ড মিলান একজন অকর্মা লোক। যদিও পেশায় সে একজন ক্লার্ক, কিন্তু তার সামান্য ইনকামে সংসারের খরচ চলে না। একদিন লক্ষ্মী কাজ শেষে বাড়িতে ফিরতেই দেখে সুরিয়া মিলানকে প্রচুর মারধর করছে। মূলত লক্ষ্মী এবং মিলান অনেকদিন ধরেই একটা ফ্ল্যাট কেনার জন্য টাকা জমা করছিল, কিন্তু জমানো টাকা পর্যাপ্ত না হয় ওরা সুরিয়ার কাছ থেকে 15 লাখ টাকা ধার করেছে। এরপর একজন বিল্ডারকে সমস্ত টাকা দিয়ে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, কিন্তু ফ্ল্যাটের কাজ কমপ্লিট হওয়ার আগেই বিল্ডার পালিয়ে গেছে। সুরিয়ার টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় সুরিয়াও তার পাওনা টাকা ফেরত চাইতে শুরু করেছে। টাকা দিতে না পারার কারণেই সুরিয়া মিলানকে মারছে। লক্ষ্মী সুরিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সুরিয়া লক্ষ্মীকে বলে, তুমি যদি টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার কাছে আরও একটা অপশন খোলা আছে। তুমি চাইলে 15 লাখ টাকার বিনিময়ে 15 বার আমার সাথে রাত কাটাতে পারো। তাহলে 15 রাতেই তোমার 15 লক্ষ টাকা শোধ হয়ে যাবে। এই কথা শুনে মিলান প্রচণ্ড রেগে যায়। মিলান সুরিয়াকে মারার জন্য তেড়ে যায়। সুরিয়াও আবার মিলানকে মারতে শুরু করে। লক্ষ্মী মিলানকে বাঁচানোর জন্য সুরিয়াকে বলে, আমি 7 দিনের মধ্যে আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। সুরিয়া লক্ষ্মীকে 7 দিনের সময় দিয়ে চলে যায়। রাতের বেলা লক্ষ্মী মিলানকে বলে, আমার মনে হয় আমাদের বেবি প্ল্যান করা উচিত। মিলান বলে, আমার ধার করা টাকা পরিশোধ করতে পারছি না আমি। এমন পরিস্থিতিতে বেবি নেওয়াটা মোটেও ঠিক হবে না। লক্ষ্মী বলে, তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিকই বের হবে। কথায় কথায় মিলান বলে, যাই হোক না কেন, আমার মা আর ভাইকে কিছু বলার দরকার নেই। সব ঝামেলা মিটে গেলে আমরা এখান থেকে চলে যাব। লক্ষ্মী বলে, ওরাও আমাদের পরিবারেরই অংশ, ওদের সাথে এমন আচরণ করা উচিত না। এখানে আমরা জানতে পারি মিলানের বাবা পুলিশের কনস্টেবল ছিল। একদিন হঠাৎ ডিউটিরত অবস্থায় মিলানের বাবার মৃত্যু হয়। মিলানের বাবার মৃত্যুর পর সরকার তার বদলে তার পরিবারের একজনকে কনস্টেবলের চাকরি দেয়। হিসাব মতো বড় ছেলে হিসেবে চাকরিটা মিলানেরই পাওয়ার কথা ছিল, কিন্তু মিলান অশিক্ষিত হওয়ায় চাকরিটা মিলানের ছোট ভাই হেমন্তকে দেয়া হয়েছে। পরিবারের অভাব অনটনের কারণে ছোটবেলায় মিলানের বাবা মা মিলানকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিয়েছিল, যার ফলে সে পড়াশোনা করতে পারেনি। এসব কারণেই মিলান নিজের মা এবং ছোট ভাইয়ের উপর অত্যন্ত ক্ষুব্ধ। কিন্তু লক্ষ্মী মিলানের দুর্ভোগের জন্য মিলানের মা কিংবা হেমন্তকে কখনোই দোষারোপ করে না। সে পরিবারের সবাইকে নিয়ে একসাথেই থাকতে চায়। লক্ষ্মীর দিন শুরু হয় বাড়ির সমস্ত কাজকর্ম করার মধ্য দিয়ে।
নিজের বাড়ির কাজ শেষ করে লাক্সমি মানুষের বাড়িতে কাজ করতে যায়। সমস্ত কাজ শেষে বাড়িতে ফেরার আগে লাক্সমি একবার তাদের বুকিং করা ফ্ল্যাটটা দেখতে যায়। যদিও ফ্ল্যাটের কাজ বাকি রেখে বিল্ডার পালিয়ে গেছে, কিন্তু লাক্সমির কাছে এই ফ্ল্যাটটা তার বহু প্রতীক্ষার ফল। লাক্সমি তার এই ফ্ল্যাটের নাম দিয়েছে গৃহলাক্সমি। প্রতিদিন একবার হলেও লাক্সমি তার গৃহলাক্সমিকে দেখতে আসে। এক রাতে গৃহলাক্সমিতে গিয়ে প্রদীপ জ্বালানোর সময় লাক্সমি খেয়াল করে দুজন লোক একটা পিকআপ ভ্যানে করে অনেকগুলো বস্তা নিয়ে এসেছে। বিল্ডিংয়ের একদম গ্রাউন্ড ফ্লোরে একটা গোডাউনে বস্তাগুলো লুকিয়ে রেখেছে। হঠাৎ পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ওরা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু তাড়াহুড়ো করে পালাতে গিয়ে গোডাউনের চাবি ফেলে যায়। লাক্সমি উপর থেকে পুরো ব্যাপারটা দেখতে পায়। লোকগুলো চলে যাওয়ার পর লাক্সমি চাবি নিয়ে ওই গোডাউনে ঢুকে চেক করতে শুরু করে কি এমন মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছে তারা। লাক্সমি খেয়াল করে সবগুলো বস্তার ভেতরে শুকনো পাতার প্যাকেট দিয়ে ভরা। লাক্সমি বুঝতে পারে না প্যাকেটের ভেতরে কি আছে, তবে সে এতটুকু বুঝতে পারছিল বস্তার ভেতরে জিনিসগুলো খুবই মূল্যবান কিছু। তাই লাক্সমি গোডাউন থেকে দুটো বস্তা বের করে টেনে টেনে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। এরপর সেখান থেকে সামান্য কিছু পাতা নিয়ে বাড়িতে ফিরে যায়। প্যাকেটের ভেতরে জিনিসটা আসলে কি বোঝার জন্য লাক্সমি সেগুলো বিভিন্নভাবে পরীক্ষা করতে শুরু করে। লাক্সমি প্রথমে সেগুলোকে মেহেদি পাতার মতো করে বেটে হাতে লাগায়, কিন্তু হাতে কোনো রং হয় না। এরপর লাক্সমি শুকনো পাতাগুলো পানিতে সিদ্ধ করে চা বানানোর চেষ্টা করে, কিন্তু সেখানেও চায়ের মতো রং কিংবা স্বাদ কিছুই বুঝতে পারে না। এরপর লাক্সমি পাতাগুলো আগুনে পুড়িয়ে দেখে, কিন্তু কোনোভাবেই সে বুঝতে পারে না প্যাকেটের ভেতরে পাতাগুলো আসলে কিসের পাতা। সারাদিন লাক্সমি এসবের ব্যাপারেই ভাবতে থাকে। পরের দিন কাজে গেলে লাক্সমি খেয়াল করে বাড়ির পেছন থেকে ওই গন্ধটা আসছে। পাতাগুলো আগুনে পোড়ানোর সময় লাক্সমি যে গন্ধটা পেয়েছিল এই গন্ধও একদম একই। লাক্সমি গন্ধের উৎস খুঁজতে বাড়ির ভেতরে গেলে দেখতে পায় সে যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলে ম্যাচেস তার বন্ধুবান্ধব নিয়ে একসাথে বসে স্মোক করছে। লাক্সমি ওদের কাছে গেলে ম্যাচেস একটু ভয় পেয়ে লাক্সমিকে বলে, প্লিজ তুমি বাবাকে এসব বলো না। লাক্সমি বলে, কিন্তু তোমরা যে জিনিসটা স্মোক করছো সেটা আসলে কি? ম্যাচেস জানায় সেগুলো আসলে উইড। লাক্সমি ম্যাচেসের কাছে উইড বানানোর প্রসেসটা শিখে নেয়। এরপর বাড়িতে গিয়ে লাক্সমি তার কাছে থাকা শুকনো পাতাগুলো একই প্রসেসে তৈরি করে স্মোক করতে শুরু করে। কয়েকবার স্মোক করার পর লাক্সমি পুরোপুরি নিশ্চিত হয় তার কাছে থাকা পাতাগুলো আসলে উইড। এর পরের দৃশ্যে আমরা আইপিএস অফিসার বলরাম টোকাসকে দেখতে পাই। ক্রিমিনালদের জন্য টোকাস হচ্ছে আতঙ্কের নাম। ক্রিমিনালদের শেষ করার জন্য টোকাস অসংখ্যবার নিয়মের তোয়াক্কা না করেই এনকাউন্টার করেছে। এই ব্যাপারে কোনো রকম আপোষ করতে রাজি নয় সে। এছাড়া সে একজন সৎ এবং নিষ্ঠাবান পুলিশ অফিসার। কোনো রকম দুর্নীতি সে নিজেও করে না, আর অন্য কাউকেও করার সুযোগ দেয় না। রাতের বেলা টোকাস যখন ডিউটি করছিল ওই সময় টোকাসের সিনিয়র অফিসার হঠাৎ কল করে বলে, আমেরিকা থেকে বিপুল পরিমাণ বিদেশি ড্রাগস ইন্ডিয়ায় এসেছে, তোমাকে খুঁজে বের করতে হবে ড্রাগগুলো এখন কোথায় আছে। টোকাস বলে, খুঁজতে হবে না, আমি জানি সেগুলো বেতালগড়ে আছে। এই কথা শুনে সিনিয়র অফিসার টোকাসকে দ্রুত তার অফিসে দেখা করতে বলে। এদিকে লাক্সমি পরের দিন সকাল হতেই ম্যাচেসকে তার গৃহ লাক্সমিতে ডেকে নিয়ে যায়। সে ম্যাচেসকে তার কাছে থাকা ড্রাগসগুলো দেখায়। ম্যাচেস প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, তাই লাক্সমি তাকে স্মোক করে চেক করতে বলে। ম্যাচেস স্মোক করে অবাক হয়ে লাক্সমিকে বলে, এগুলো তো বিদেশি ড্রাগ, এগুলো অনেক এক্সপেন্সিভ, মাত্র 10 গ্রাম বিদেশি ড্রাগ প্রায় 3,500 টাকায় বিক্রি হয়। লাক্সমি হিসাব করে দেখে 1 কিলো ড্রাগসের দাম হবে 3.5 লাখ টাকা। তার কাছে প্রায় 50 কিলোর মতো ড্রাগ আছে, সবগুলোর দাম হবে প্রায় 1,75,00,000 টাকা। লাক্সমি খুশিতে পাগল প্রায় হয়ে যায়। এই মুহূর্তে তার টাকার অনেক বেশি প্রয়োজন। ম্যাচেস বলে, আমাদের এগুলো বিক্রি করার ব্যবস্থা করতে হবে। লাক্সমি জিজ্ঞেস করে, এগুলো কে কিনবে? ম্যাচেস জানায়, আজিনকা নামের এক ব্যক্তি আছে যে এসব কিনতে পারবে। অন্যদিকে টোকাস সিনিয়র অফিসারের সাথে দেখা করতে গেলে অফিসার টোকাসকে বেতালগাড়ের ব্যাপারে জিজ্ঞেস করে। টোকাস সিনিয়র অফিসারকে জানায় বেতালগাড়ির ড্রাগস বিজনেসের হেড হচ্ছে বিক্রম কাঞ্জপাল। সে বিভিন্ন দেশ থেকে ড্রাগস ইম্পোর্ট করে এবং দেশের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে। বিক্রমের জন্য কাজ করে সুরিয়াভাট। সে ড্রাগের ডিলিং করার পাশাপাশি একটা বার চালায়। ড্রাগস স্মাগলিংয়ের রাজত্বে এরা দুজন রাজ করলেও আসল রাজা অন্য কেউ, আর এই রাজা হচ্ছে কারিম কাজী। সে দুবাইতে বসে সব কিছু পরিচালনা করছে। সিনিয়র অফিসার টোকাসকে জিজ্ঞেস করে, কি করলে তুমি এই মাফিয়া গ্যাংকে ধরতে পারবে? টোকাস বলে, আমাদেরকে সবার আগে ড্রাগের খুচরা বিক্রেতাদেরকে ধরতে হবে। তাদের মাধ্যমে আমরা বিক্রমের কাছেই পৌঁছাতে পারবো। প্রথমে আমরা সুরিয়ার এনকাউন্টার করব, এরপর বিক্রমের। এই দুজনের মৃত্যু হলে কারিম কাজী অনেকটা উইক হয়ে পড়বে। এদের মৃত্যুর পর সে আর আড়ালে বসে বিজনেস কন্টিনিউ করতে পারবে না।
বাধ্য হয়ে তাকে সামনে আসতেই হবে। সিনিয়র অফিসার জিজ্ঞেস করে যে এত বছর ধরে দুবাইতে লুকিয়ে থেকে বিজনেস চালিয়ে যাচ্ছে, সে এত সহজে সামনে আসবে কেন? টোকাস বলে, বিজনেস কন্টিনিউ করতে হলে তাকে বিক্রমের জায়গায় নতুন একজন বিশ্বস্ত লোক খুঁজতে হবে, আর বিশ্বস্ত লোক খুঁজতে হলে তাকে ইন্ডিয়ায় আসতেই হবে। সিনিয়র অফিসার বলে, ঠিক আছে, যেভাবে কাজ করলে ভালো হয় সেভাবেই করো, তবে যাই করো না কেন নিয়মের মধ্যেই করবে, কিন্তু নিয়মের বাইরে গিয়ে কাউকে এনকাউন্টার করবে না। যদি এমন কিছু করো তাহলে দেখা যাবে কারিম কাজী ইন্ডিয়াতে আসার আগেই তোমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। টোকাস সিনিয়র অফিসারের কথায় রাজি হয়ে যায়। সিনিয়র অফিসার দ্রুত টোকাসকে ট্রান্সফার করিয়ে বেতালঘাট থানায় পাঠিয়ে দেয়। এরপর আমরা আজিনকাকে দেখতে পাই। আজিনকা হচ্ছে ড্রাগসের খুচরা বিক্রেতা। রাতের বেলায় সে রাস্তায় দাঁড়িয়ে ছোট ছোট প্যাকেটে কাস্টমারদের কাছে ড্রাগস সেল করে। এছাড়া আজিনকা একটা কল সেন্টারে জব করে। তবে আজিনকার মেইন ইনকাম সোর্স হচ্ছে ড্রাগ সেলিং। লাক্সমি এবং ম্যাচেস আজিনকার সঙ্গে দেখা করে বলে, আমরা ড্রাগ সেল করতে চাই। আজিনকা লাক্সমির পরিচয় জানতে চাইলে লাক্সমি নিজেকে রানী নামে পরিচয় দেয়। এরপর আজিনকাকে ড্রাগের স্যাম্পল দেখিয়ে জিজ্ঞেস করে, 1 কিলো ড্রাগের দাম কত টাকা দিতে পারবে? আজিনকা ঠাট্টা করে বলে, 1 কিলো ড্রাগ কতটুকু হয় তোমার আইডিয়া আছে? লাক্সমি বলে, আমার কাছে 50 কিলো আছে, কত দাম দিতে পারবে বলো? এবার আজিনকা ব্যাপারটা সিরিয়াসলি নেয়। আজিনকা বলে, এত পরিমাণ ড্রাগ তো আমি কিনতে পারবো না, তবে ফ্রেডি নামের একজন আছে, সে কিনতে পারবে, তোমার ওর সাথে দেখা করা উচিত। ফ্রেডির আস্তানা গহীন জঙ্গলের একদম মাঝখানে। লোকালয় থেকে একদম আড়ালে ফ্রেডির আস্তানা। শহরের ড্রাগ অ্যাডিক্টেড ছেলে মেয়েদের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ফ্রেডির আস্তানা। টাকার জন্য ফ্রেডি সব কিছু করতে পারে। তোমরা যদি ফ্রেডিকে ভালোভাবে কনভিন্স করতে পারো তাহলে সে অবশ্যই তোমাদের ড্রাগসগুলো কিনে নেবে। লাক্সমি জিজ্ঞেস করে, ফ্রেডি এভাবে ওপেনলি ড্রাগ কেনাবেচা করে পুলিশ ফ্রেডির বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেয় না কেন? আজনিকা বলে, ফ্রেডির আস্তানায় সব কিছু ফ্রেডির মার্জি মতো চলে। সেখানে পুলিশ যাওয়া তো দূরের কথা, কেউ পুলিশের নামও মুখে নেয় না। ম্যাচেস এবং লাক্সমির সিদ্ধান্ত নেয় ফ্রেডির আস্তানায় গিয়ে তার সাথে দেখা করবে। অন্যদিকে টোকাস রাতারাতি ট্রান্সফার হয়ে বোতলঘাট থানায় জয়েন করে। থানার সমস্ত পুলিশ টোকাসকে ওয়েলকাম করে। টোকাস সমস্ত পুলিশকে সম্বোধন করে দিয়ে বলে, আজ থেকে তোমরা সবাই সততার সাথে ডিউটি করবে। কেউ যদি কোনো রকম অন্যায় করো কিংবা ঘুষ নেওয়ার চেষ্টা করো তাহলে ঘুষের বদলে সোজা গুলি খাবে, তাই যা করার চিন্তা ভাবনা করে করবে। এরপর টোকাস সবাইকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বোতল গাড়ির সমস্ত ড্রাগ ডিলার এবং খুচরা বিক্রেতাদের ব্যাপারে ইনফরমেশন দাও। ছোট থেকে বড় কেউ যেন বাদ না যায়। টোকাসের অর্ডার পেয়ে সবাই যার যার কাজে লেগে পড়ে। সবাই চলে যাওয়ার পর হেমন্ত টোকাসকে বলে, আমি আপনার সাথে আছি, আমিও চাই বেতালগার ড্রাগ মুক্ত হোক। ওই সময় মিলান টোকাসের জন্য চা নিয়ে আসে। মিলান মূলত বেতালগার পুলিশ স্টেশনেই ক্লার্কের চাকরি করে। একই পুলিশ স্টেশনে হেমন্ত চাকরি করে কনস্টেবল হিসেবে। এই কারণেই মিলান হেমন্তকে সাহায্য করতে পারে না, কারণ সে তাকে সহ্যই করে না। তার মধ্যে সবসময় একটা জেলাসি কাজ করে। মিলান পুলিশ স্টেশনের সবাইকে চা সার্ভ করলেও কখনোই হেমন্তকে দেয় না, কিন্তু এটা নিয়ে হেমন্ত কখনো মন খারাপও করে না। এরপর আমরা লাক্সমির প্রতিবেশী এক বৃদ্ধাকে দেখতে পাই। বৃদ্ধা তার বাড়িতে একাই থাকে, সে চোখেও দেখতে পায় না, তাই লাক্সমি প্রতিদিন কোনো রকম স্বার্থ ছাড়াই বৃদ্ধার কাজে হেল্প করে। বৃদ্ধার একটা ছেলে আছে, তার নাম ডিনো। ডিনো একসময় ড্রাগ বিজনেসের সাথেই জড়িত ছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরেই ডিনো নিখোঁজ। অনেকের মতে ডিনো পুলিশের গুলিতে নিহত হয়েছে, কিন্তু ডিনোর কোনো ডেড বডি পাওয়া যায়নি। তাই ডিনোর মা বিশ্বাস করে ডিনো এখনও বেঁচে আছে। প্রতিনিয়ত সেই ডিনোর ফিরে আসার জন্য ওয়েট করতে থাকে। যাই হোক, লাক্সমি ডিনোর মাকে খাবার খাওয়াচ্ছিল। সে সময় ম্যাচেস কল করে লাক্সমিকে তৈরি হতে বলে, যাতে ফ্রেডির সাথে দেখা করতে যেতে পারে। বাড়ির কাউকে কিছু বুঝতে না দিয়ে লাক্সমি ম্যাচেসের সাথে ফ্রেডির আস্তানায় চলে যায়। লাক্সমি এবং ম্যাচেস ফ্রেডির কাছে অজনিকার পরিচয় দিয়ে বলে, অজনিকা আমাদেরকে এখানে পাঠিয়েছে, আমরা ড্রাগস বিক্রি করতে চাই। ফ্রেডি লাক্সমির গেট আপ দেখে ঠাট্টা করে বলে, তোমার মতো কাজের মহিলা ড্রাগ বিজনেস করবে এটাও আমাকে বিশ্বাস করতে হবে? তোমাদের মতো রাস্তার লোকেদের কাছ থেকে আমি কোনো ড্রাগস কিনতে পারবো না, তোমরা চলে যাও। লাক্সমি বারবার ফ্রেডিকে রিকোয়েস্ট করে বলে, আপনি একবার আমাদের স্যাম্পল দেখে নিন, পছন্দ না হলে আমরা চলে যাব। কিন্তু ফ্রেডি লাক্সমির স্যাম্পল না দেখেই লাক্সমিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ফ্রেডির কাছ থেকে হতাশ হয়ে ফিরে যাওয়ার পর লাক্সমির সিদ্ধান্ত নেয় সে নিজেই সমস্ত ড্রাগ বিক্রি করবে। এরপর লাক্সমি এবং ম্যাচেস গৃহ লাক্সমিতে যায়। সেখানে দুজন মিলে ড্রাগের ছোট ছোট প্যাকেট তৈরি করে। যদিও ড্রাগগুলো বিদেশি, কিন্তু সস্তা প্যাকেজিংয়ের কারণে ভেতরের প্রোডাক্টও সস্তা মনে হচ্ছে। এটা দেখে ম্যাচেস বলে, আমাদেরকে প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ড নাম না দিলে মানুষ বুঝতে পারবে না প্রোডাক্ট কতটা এক্সপেন্সিভ। দুজন মিলে তাদের প্রোডাক্টের নামকরণ করে রানী।
এরপর একটা লোগো তৈরি করে প্রতিটা প্যাকেটের ভেতর লোগো লাগিয়ে দেয়। ব্র্যান্ডিং করার পর তাদের প্রোডাক্ট দেখতেও এক্সপেন্সিভ হয়ে যায়। এরপর লাক্সমি এবং ম্যাচেস খুচরা বিক্রেতাদের মতো ছেলেমেয়েদের হাতে হাতে ড্রাগসের প্যাকেট পৌঁছে দেয়। আজনিকাও ওদের কাছ থেকে ড্রাগ কিনে কিনে বিক্রি করে। এভাবে ওদের বিজনেস বেশ ভালোই চলতে থাকে। একদিন রেশমা নামের এক কল গার্ল আজনিকার কাছ থেকে রানী ব্র্যান্ডের কিছু ড্রাগ কিনে নেয়। এই রেশমার কাছে নিয়মিত সার্ভিস নেয় সুরিয়া। ওই রাতে রেশমার সাথে সময় কাটানোর সময় রেশমা সুরিয়াকে রানী ব্র্যান্ডের ড্রাগ স্মোক করার জন্য দেয়। প্রথমবারই সুরিয়া বুঝে যায় এগুলো তাদেরই এক্সপোর্ট করা উইড। সুরিয়া রেশমাকে জিজ্ঞেস করে এগুলো সে কোথায় পেয়েছে। রেশমা জানায় আজনিকার কাছ থেকে পেয়েছে। সুরিয়া রেশমার কাছ থেকে ড্রাগসের কিছু স্যাম্পল নিয়ে নেয়। এরপর সে বিক্রমের কাছে গিয়ে তাকে ড্রাগের স্যাম্পল দেখায় এবং আজনিকার ব্যাপারে বলে। ফ্রেডি ওই সময় বিক্রমের সাথেই ছিল। সে বিক্রমের জন্যই কাজ করে। ড্রাগের স্যাম্পলের উপর রানীর লোগো দেখে ফ্রেডি বুঝতে পারে রানী এবং ম্যাচেস তার কাছে ড্রাগগুলোই বিক্রি করার জন্য এসেছিল। কিন্তু ওই সময় ফ্রেডি বিক্রম এবং সুরিয়াকে রানীর ব্যাপারে কিছুই বলে না। এরপর ফ্রেডি লাক্সমি এবং ম্যাচেসকে নিজের আস্তানায় ডেকে নেয়। ফ্রেডি লাক্সমির কাছে থাকা স্যাম্পল টেস্ট করে বলে, তোমরা জানো তোমরা কার ড্রাগ চুরি করেছ? ম্যাচেস কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বলে রানী চুরি করেনি, আগে থেকেই রানীর কাছে এগুলো ছিল। ফ্রেডি ম্যাচেসকে ধমক দিয়ে বলে এগুলো বিক্রমের ড্রাগ। আজ পর্যন্ত কেউ বিক্রমের বাগানের একটা ফুল পর্যন্ত চুরি করার সাহস পায়নি। আর তোমরা বিক্রমের ড্রাগ চুরি করেছ? বিক্রম যদি তোমাদের ব্যাপারে জানতে পারে তাহলে দুজনকেই প্রাণে মেরে ফেলবে। তবে আমি তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। তোমরা সমস্ত ড্রাগ আমার কাছে রেখে চলে যাও, আমি কাউকে তোমাদের ব্যাপারে বলবো না। লাক্সমি বলে আপনি আমার কাছ থেকে সমস্ত ড্রাগ নিয়ে নিজেই বিক্রি করবেন, তাই না? ফ্রেডি বলে হ্যাঁ করব, টাকার জন্য আমি সব কিছু করতে পারি। যাও তোমাদের সমস্ত ড্রাগ নিয়ে আসো। লাক্সমি বলে আমি সমস্ত ড্রাগ নিয়ে আসবো, তবে সেগুলো আপনাকে কিনে নিতে হবে। ফ্রেডি পিস্তল বের করে লাক্সমিকে ভয় দেখিয়ে বলে আমি চাইলে তোমাদেরকে মেরে সমস্ত ড্রাগ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো, তাই ঝামেলা না করে চুপচাপ দিয়ে দাও। লাক্সমি বলে আপনি যদি আমাদেরকে মেরে ফেলেন তাহলে ড্রাগগুলো কোথায় আছে কখনোই জানতে পারবেন না। টাকা ইনকাম করতে চাইলে চলুন একসাথে মিলে বিজনেস করি। ফ্রেডি অনেক চিন্তাভাবনা করে লাক্সমির প্রস্তাবে রাজি হয়ে যায়। দুজন মিলে দর কষাকষি করে প্রতি 10 গ্রাম ড্রাগের দাম 2500 টাকা ফিক্সড করে। ফ্রেডি লাক্সমিকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। অন্যদিকে সুরিয়া আজনিকাকে তুলে বিক্রমের কাছে নিয়ে যায়। বিক্রম এবং সুরিয়া আজনিকাকে অনেক মারধর করে। যেহেতু ড্রাগের গায়ে রানীর নাম লেখা ছিল তাই ওরা আজনিকার কাছে রানীর ব্যাপারে জানতে চায়। কিন্তু অনবরত মার খাওয়ার পরেও আজনিকা রানীর ব্যাপারে কিছুই বলে না। এর মাঝে হঠাৎ করেই লাক্সমি সেখানে উপস্থিত হয়। সুরিয়া লাক্সমিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুই এখানে কেন এসেছিস? লাক্সমি বলে আমি আপনার টাকা ফেরত দিতে এসেছি। লাক্সমির সামনেই বিক্রম আরেজিনাকে আবারও জিজ্ঞেস করে রানীকে? আজনিকা বলে রানী নামের কেউ নেই, আমি যার কাছ থেকে ড্রাগ কিনেছি তার নাম ডিনো। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লাক্সমি এবং আজনিকা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল আজনিকা যদি ধরা পড়ে যায় কখনো তাহলে সে ডিনোর নাম নেবে। ডিনো যেহেতু বহু বছর ধরে নিখোঁজ তাই ডিনোকে কেউ খুঁজে পাবে না, আর কারো উপর কোনো রকম প্রবলেমও আসবে না। ডিনোর নাম শোনার পর বিক্রম আজনিকার কাছে জানতে চায় ডিনোকে কোথায় পাওয়া যাবে। আজনিকা বলে ডিনোর সাথে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি, বিভিন্ন ভিকারির মাধ্যমে সে আমার কাছে ড্রাগ পৌঁছে দেয়, সেগুলোই আমি বিক্রি করি। বিক্রম আজনিকার কথা বিশ্বাস করে না। সে আজনিকার গলা চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করে। তখন আজনিকা বাঁচানোর জন্য লাক্সমি বলে ডিনোকে আমি চিনি, আগে সে আপনাদের জন্যই কাজ করত, কিন্তু অনেক বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকমুখে শোনা যায় তাকে পুলিশ মেরে ফেলেছে। আজনিকা বলে এই ডিনোই আমার কাছে ড্রাগ সাপ্লাই করে, সে জীবিত আছে কিন্তু কোথায় আছে কেউ জানে না। বিক্রম রেগে গিয়ে আবারও আজনিকার গলা চেপে ধরে। তখন লাক্সমি বিক্রমকে বলে ডিনোর বাড়ি কোথায় আমি জানি। এরপর লাক্সমি সুরিয়াকে ডিনোর মায়ের কাছে নিয়ে যায়। সুরিয়া ডিনোর মায়ের কাছে জানতে চায় ডিনো কোথায়। ডিনোর মা বলে আমি জানি না আমার ছেলে কোথায় আছে, পুলিশের লোকেরা তাকে কোথায় লুকিয়ে রেখেছে জানি না। সুরিয়া রেগে গিয়ে ডিনোর মায়ের গলা চেপে ধরে। সুরিয়ার লোকজন ডিনোর বাড়ির ভেতরে ঢুকে ভালোভাবে চেক করে। যখন দেখে ডিনো বাড়িতে নেই তখন সুরিয়া ডিনোর মাকে ছেড়ে দেয়। এরপর সুরিয়া তার লোকদের বলে ডিনোর বাড়ির চারদিকে ভালোভাবে নজর রাখতে, সেই সাথে আজনিকার উপরও নজর রাখতে বলে। এরপর সুরিয়া লাক্সমির কাছে টাকা চায়। লাক্সমি সুরিয়াকে কিছু টাকা দেয় এবং বলে বাকি টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। সুরিয়া লাক্সমিকে জিজ্ঞেস করে এত কম সময়ের মধ্যে এত টাকা কোথায় পেলে? লাক্সমি কোনো জবাব দেওয়ার আগেই লাক্সমির ফোনে ফ্রেডির কল আসে। লাক্সমি কলটা রিসিভ করতে চায় না, কিন্তু সুরিয়া কলটা রিসিভ করার জন্য লাক্সমিকে ফোর্স করতে শুরু করে। ফ্রেডির নম্বর লাক্সমির ফোনে ভাইয়া নামে সেভ করা ছিল, তাই সুরিয়া বুঝতে পারে না কলটা কে করেছে। লাক্সমি সুরিয়াকে বলে আমি যার বাড়িতে কাজ করি এটা তার নম্বর। লাক্সমি কলটা রিসিভ করে বাড়ির কাজের ব্যাপারে কথা বলতে শুরু করে।
লাক্সমির কথা শুনে ফ্রেডিও বুঝতে পারে লাক্সমির আশেপাশে হয়তো কোনো মানুষ আছে, তাই সেও ড্রাগসের ব্যাপারে কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। এতে সুরিয়া লাক্সমিকে কোনো রকম সন্দেহ করে না এবং সেখান থেকে চলে যায়। সুরিয়া চলে যাওয়ার পর লাক্সমি ফ্রেডিকে কল করে বলে, আমি আমার কাছে থাকা সমস্ত ড্রাগ বিক্রি করে দিতে চাই। আমি আর এসব ঝামেলা নিজের কাছে রাখতে চাই না। এগুলো আর বেশি দিন আমার কাছে থাকলে আমি ফেঁসে যাব। আমার পরিবারের সদস্যরাও আমার কারণে বিপদে পড়ে যাবে। ফ্রেডি বলে, ঠিক আছে, আমি দ্রুত সবগুলো বিক্রি করার ব্যবস্থা করছি। অন্যদিকে মিলান রাতের বেলা ড্রিঙ্কস করার জন্য সুরিয়ার বাড়ি যায়। সেখানে সুরিয়ার দুজন লোকও ড্রিঙ্কস করছিল। ওরা মিলানকে জানায় লাক্সমি সুরিয়ার কাছে গিয়েছিল। যদিও লাক্সমি টাকা দেওয়ার জন্য সুরিয়ার কাছে গিয়েছিল, কিন্তু সুরিয়ার লোকেরা টাকার কথাটা না বলে অনেক নেগেটিভভাবে বলে যে লাক্সমি সুরিয়াকে খুশি করে পাওনা টাকা পরিশোধ করেছে। কথাগুলো ওরা এমনভাবে বলে যেন মিলান মনে করে লাক্সমি সুরিয়ার সাথে রাত কাটিয়েছে। এসব কথা শুনে মিলান প্রচণ্ড রেগে গিয়ে সুরিয়ার লোকদেরকে মারতে শুরু করে। এদিকে ফ্রেডি একজন ডিলারের সাথে কথা বলে লাক্সমির কাছে থাকা সমস্ত ড্রাগ বিক্রি করার ব্যবস্থা করে ফেলে। এরপর লাক্সমিকে একটা লোকেশন দিয়ে বলে সেই লোকেশনে সমস্ত ড্রাগ পৌঁছে দিতে। লাক্সমির সাথে কথা বলার কিছুক্ষণ পরেই টোকাস তার পুরো টিম নিয়ে ফ্রেডির আস্তানায় রেইড করে। টোকাস ফ্রেডি এবং তার সমস্ত সাথীদের অ্যারেস্ট করে নিয়ে যায়। ফ্রেডিকে অ্যারেস্ট করার কিছুক্ষণ পরেই বিক্রম এবং সুরিয়া ফ্রেডির বেইল করায় এবং ফ্রেডিকে ছাড়ানোর জন্য বেইলের পেপার নিয়ে টোকাসের কাছে যায়। বিক্রমের কাছে লিগ্যাল পেপার থাকায় বাধ্য হয়ে টোকাস ফ্রেডিকে ছেড়ে দেয়, কিন্তু টোকাস বিক্রমকে হুমকি দিয়ে বলে, আপাতত আমার একটাই কাজ, আর সেটা হলো তোর আর তোর বাপের বিজনেস গোড়া থেকে ধ্বংস করা। বিক্রম বলে, আমার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে। টোকাস বলে, তোর আসল বাবা না, দুবাইতে লুকিয়ে থাকা তোর বসের কথা বলেছি আমি। তখন বিক্রম টোকাসকে পাল্টা হুমকি দিয়ে বলে, এটা বেতালগার, এখানে আমার রাজত্ব চলে, আপনি এখানে দুদিনের মেহমান মাত্র, তাই মেহমান হিসেবেই থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন। এরপর আমরা লাক্সমি এবং ম্যাচেসকে দেখতে পাই। রাতের বেলা ওরা সমস্ত ড্রাগ বস্তায় ভরে ফ্রেডির দেওয়া লোকেশনে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বস্তাগুলো রেডি করার পর লাক্সমি ফ্রেডিকে কল করে। ওই সময় ফ্রেডি সুরিয়ার সাথে একই গাড়িতে ছিল, তাই ফ্রেডি লাক্সমির কলটা রিসিভ করে না, কিন্তু লাক্সমি বারবার ফ্রেডিকে কল দিতেই থাকে। এটা দেখে সুরিয়া ফ্রেডিকে জিজ্ঞেস করে, কে বারবার কল দিচ্ছে? ফ্রেডি বলে, একজন কাস্টমার ড্রাগ কেনার জন্য কল করছে। সুরিয়া বলে, কাস্টমার কল করছে, তাহলে রিসিভ করছিস না কেন? চল একসাথে গিয়ে কাস্টমারের কাছে ড্রাগটা পৌঁছে দিয়ে আসি। ফ্রেডি কথা ঘোরানোর জন্য বলে, এই মুহূর্তে আমার কাছে কোনো ড্রাগ নেই। সুরিয়া তার গাড়ি থেকে কিছু ড্রাগ বের করে ফ্রেডিকে বলে, আমার কাছে অনেক আছে। সুরিয়া ফ্রেডিকে কাস্টমারের কাছে যাওয়ার জন্য ফোর্স করতে শুরু করে। বাধ্য হয়ে ফ্রেডি সুরিয়াকে নিয়ে লাক্সমি এবং ম্যাচেসের কাছে চলে যায়। লাক্সমি এবং ম্যাচেস ড্রাগের বস্তা নিয়ে রাস্তায় ফ্রেডির জন্য অপেক্ষা করছিল। সুরিয়াকে দেখে দুজনেই অনেক ঘাবড়ে যায়, কিন্তু ফ্রেডি চালাকি করে পরিস্থিতি সামলে নেয়। সে ড্রাগসের একটা ছোট্ট প্যাকেট লাক্সমির হাতে দিয়ে বলে, 2500 টাকা বের করো। সুরিয়া লাক্সমিকে দেখে অবাক হয়ে বলে, তুমি কবে থেকে ড্রাগ নেওয়া শুরু করেছ? কখনো কল্পনাও করিনি তোমাকে এভাবে দেখব। ম্যাচেস টাকা দিয়ে ফ্রেডির কাছ থেকে ড্রাগসের প্যাকেটটা কিনে নেয়। সুরিয়া লাক্সমির কাছে জানতে চায়, বস্তার ভেতরে কি আছে? লাক্সমি বলে, বস্তার ভেতর পুরনো কাপড় চোপড় আছে, আমি যাদের বাড়িতে কাজ করি তারা দিয়েছে। সুরিয়া বলে, বস্তাগুলো গাড়িতে উঠাও, আজ আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। লাক্সমি তার কথায় রাজি হয় না। সুরিয়া জোর করে লাক্সমির বস্তাগুলো গাড়িতে উঠায় এবং লাক্সমিকে বাড়িতে পৌঁছে দেয়। লাক্সমি এবং ম্যাচেস বস্তাগুলো লাক্সমির বাড়িতে লুকিয়ে রাখতে যাবে, তখনই বাড়ির ভেতর থেকে মিলান এবং তার মা বেরিয়ে আসে। বাড়ি ড্রিঙ্কস করার সময় সুরিয়ার লোকেরা মিলানকে লাক্সমির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেছিল। তখন থেকেই মিলান লাক্সমির উপর বেশ রেগে আছে। তার উপর লাক্সমি বাড়ি ফিরতে অনেক রাত করেছে, তাই মিলান লাক্সমির উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করে, এত রাত পর্যন্ত সে কোথায় ছিল? লাক্সমি কোনো জবাব দেওয়ার আগেই মিলানের মা জিজ্ঞেস করে, বস্তার ভেতরে কি? ম্যাচেস বলে, লাক্সমি এতক্ষণ আমাদের বাড়িতেই ছিল, আমার মা আয়ুর্বেদিক বিজনেস শুরু করেছে, তাই লাক্সমি এত রাত পর্যন্ত সেখানেই কাজ করছিল, আর এই বস্তার মধ্যেও আয়ুর্বেদিক বিজনেসের এই কাঁচামাল আছে। মিলান ম্যাচেসকে চলে যেতে বলে। এরপর লাক্সমিকে জিজ্ঞেস করে, সুরিয়ার কাছে কেন গিয়েছিলে? লাক্সমি বলে, টাকা দিতে গিয়েছিলাম। মিলান জিজ্ঞেস করে, টাকা কোথায় পেয়েছ? লাক্সমি বলে, আয়ুর্বেদিক বিজনেসের জন্য ম্যাচেসের মা অ্যাডভান্স টাকা দিয়েছে। মিলান বলে, অ্যাডভান্স টাকা পেয়েছ, তাহলে সেগুলো বাড়িতে না নিয়ে এসে সরাসরি সুরিয়ার কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? বাড়িতে কি টাকার প্রয়োজন নেই? লাক্সমি বলে, টাকাগুলো বাড়িতে নিয়ে আসলে তুমি মদ খেয়ে সেগুলো নষ্ট করে দিতে। সুরিয়াকে টাকা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। সুরিয়া প্রতিনিয়ত বাড়িতে এসে আমাদেরকে অপমান করে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলে, কিন্তু এসবে তো তোমার কিছুই যায় আসে না। তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মদ পান করা। মদের পেছনে তুমি সমস্ত টাকা নষ্ট করে দাও। মিলান রেগে গিয়ে বলে, আমি যদি সমস্ত টাকা নষ্ট করি তাহলে সংসার চলে কিভাবে? লাক্সমি বলে, সংসার চলে হেমন্তের ইনকামে। এ কথা শুনে মিলান আরও রেগে গিয়ে লাক্সমিকে বলে, হেমন্তের উপর যখন এতই ভালোবাসা, তাহলে হেমন্তকেই বলো সুরিয়ার লোন পরিশোধ করতে। তখন লাক্সমি হেমন্তের একটা ছেঁড়া টি শার্ট মিলানকে দেখিয়ে বলে,
হেমন্তর সবগুলো জামাকাপড় এরকম ছিঁড়ে গেছে। সংসারের পেছনে সে সমস্ত টাকা ব্যয় করে নিজের জন্য কিছুই খরচ করে না। এরপরও কিভাবে আমি হেমন্তকে বলবো লোনের টাকা শোধ করতে? তুমি হেমন্তকে সাহায্য করতে পারো না, কিন্তু হেমন্তের কারণেই পুলিশ স্টেশনে ক্লার্কের চাকরি পেয়েছো তুমি। 10ম শ্রেণীতে 3বার ফেল করেছিলে তুমি। হেমন্ত না থাকলে ক্লার্কের চাকরিটাও তুমি পেতে না। লাক্সমি মিলানের সাথে এভাবে কথা বলায় মিলান রেগে গিয়ে লাক্সমিকে থাপ্পড় দেয়। মিলানের এমন আচরণে লাক্সমি স্তব্ধ হয়ে যায়। পরের দিন সকালে মিলান যখন পুলিশ স্টেশনে গিয়ে সকলের জন্য চা তৈরি করে, তখন লাক্সমির বলা কথাগুলো মিলানের মনে পড়ে। লাক্সমি বলেছিল হেমন্তের সমস্ত টি শার্ট ছিঁড়ে গেছে। মিলান রিয়েলাইজ করতে পারে হেমন্ত পরিবারের জন্য অনেক কষ্ট করে। মিলানের মনে হেমন্তের জন্য একটা সফট কর্নার তৈরি হয়, তাই প্রথমবার সে সবার সাথে হেমন্তকেও চা সার্ভ করে। এটা দেখে হেমন্ত একটু অবাক হয়ে যায়, কিন্তু টোকাস সমস্ত পুলিশদের উপর ক্ষুব্ধ। সে চায়ের কাপ ফেলে দিয়ে সকলের উপর রাগারাগি করে বলে, ক্রিমিনালরা পুলিশ স্টেশনে এসে চা বিস্কুট খেয়ে তাদের সাথীদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এসব নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, তোমরা আরাম করে চা পান করছো। টোকাস তার টিমের সমস্ত পুলিশদের বলে, আজ রাতেই সমস্ত ড্রাগ সেলারদের আস্তানায় রেইড করতে হবে। টোকাসের কথা মতো সমস্ত পুলিশ সেভাবেই প্রস্তুতি নেয়। পুরো রাত জুড়ে বিভিন্ন এরিয়ায় গিয়ে রেইড করে পুলিশ বেশ কিছু ড্রাগস উদ্ধার করে এবং ড্রাগ সেলারদের অ্যারেস্ট করে। এরপর সেই সমস্ত সেলারদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করে তাদের কাছে ড্রাগস কে সাপ্লাই করে। যদিও টোকাস ভালোভাবেই জানে বেতালগাড়ের সমস্ত ড্রাগস বিক্রামই সাপ্লাই করে, তবুও সে সেলারদের কাছ থেকে স্বীকারোক্তি নিতে চাচ্ছিল। কিন্তু অনেক মারধর করার পরেও কেউই বিক্রামের কথা স্বীকার করে না। টোকাস একসাথে বিক্রামের অসংখ্য সেলারকে অ্যারেস্ট করায় বিক্রাম চিন্তিত হয়ে পড়ে। বিক্রম সুরিয়াকে বলে কিছুদিনের জন্য বিজনেসটা ডাউন রাখতে হবে। সেই সাথে গোডাউনের সিকিউরিটি বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলে, যেন তার গোডাউনে থাকা ড্রাগসগুলো কোনোভাবেই টোকাসের হাতে না পড়ে। এদিকে ফ্রেডি লাক্সমিকে কল করে জানায় একজন কাস্টমার পাওয়া গেছে যে একসাথে লাক্সমির সমস্ত ড্রাগস কিনে নিতে রাজি হয়েছে, তবে ডেলিভারি আজ রাতেই করতে হবে। ফ্রেডির উপর পুলিশের নজর রাখছিল, তাই ফ্রেডি লাক্সমিকে জানিয়ে দেয় সে লাক্সমির সাথে যেতে পারবে না। লাক্সমিকে একাই সে কাস্টমারের কাছে সমস্ত ড্রাগস ডেলিভারি করতে হবে। ফ্রেডি কাস্টমারের অ্যাড্রেস লাক্সমিকে পাঠিয়ে দেয়। এই ব্যক্তির নাম হচ্ছে পোদ্দার। সে একজন ড্রাগ ডিলার। গভীর রাতে লাক্সমি ম্যাচেসকে সাথে নিয়ে সেই লোকটার কাছে যায় ড্রাগগুলো নিয়ে, আর ফ্রেডির দেওয়া লোকেশনে চলে যায়। ম্যাচেসকে বাইরে রেখে লাক্সমি একাই ড্রাগগুলো নিয়ে পোদ্দারের বাড়ির ভেতরে যায়। পোদ্দারের বাড়ি ছিল অত্যন্ত বিলাসবহুল। বাড়ির বিলাসবহুল ফার্নিচার আর ডেকোরেশন দেখে লাক্সমির মাথা খারাপ হয়ে যায়। লাক্সমি সবসময় নিজের একটা সাজানো গোছানো বাড়ির স্বপ্ন দেখে এসেছে, কিন্তু পোদ্দারের বাড়ি দেখার পর লাক্সমি মনে মনে ভাবতে শুরু করে এরকম একটা বাড়ি একদিন তারও হবে। লাক্সমি পোদ্দারকে জিজ্ঞেস করে, আপনি কি কাজ করেন যা দিয়ে এত চমৎকার একটা বাড়ি তৈরি করেছেন? পোদ্দার বলে, আপনি যা করেন আমিও তাই করি। আপনার সাথে আমার পার্থক্য এইটুকুই, আপনি বেতালগাড়ে ড্রাগ বিক্রি করেন আর আমি বিক্রি করি বলিউড সেলিব্রিটিদের কাছে। লাক্সমি অবাক হয়ে বলে, এই বিজনেস করে এত টাকা ইনকাম করা সম্ভব? পোদ্দার বলে, অবশ্যই সম্ভব, তবে এর জন্য আপনাকে হাই প্রোফাইল কাস্টমার ম্যানেজ করতে হবে। লাক্সমি পোদ্দারের পুরো বাড়িটা ঘুরে দেখতে চায়। পোদ্দারও লাক্সমিকে পুরো বাড়িটা দেখায়। এরপর লাক্সমির সিদ্ধান্ত নেয় সে লাক্সমি হয়ে সারা জীবন যে স্বপ্ন দেখেছে কিন্তু পূরণ করতে পারেনি, এখন রানী হয়ে সেই স্বপ্ন পূরণ করবে। এরপর পোদ্দার লাক্সমিকে তার পেমেন্টটা বুঝিয়ে দেয়। ব্যাগ ভর্তি টাকা নিয়ে লাক্সমি খুশি মনে পোদ্দারের বাড়ি থেকে বের হয়। অন্যদিকে মিলান একা একা বাড়ির ছাদে বসে লাক্সমির কথাই ভাবছিল। ওই সময় হেমন্ত স্মোক করার জন্য ছাদে যায়। মিলানকে দেখে হেমন্ত চলে যেতে চায়, কিন্তু মিলান হেমন্তকে ডেকে তার পাশে বসতে বলে। বহু বছর পর মিলান হেমন্তর সাথে ভালোভাবে কথা বলে। নিজের মনের কথাগুলো হেমন্তের সাথে শেয়ার করে সে। মিলান হেমন্তকে বলে, ছোটবেলা থেকে আমি এটাই ভেবে এসেছি আমি যেহেতু বড়, সবকিছুতে আমার অধিকার বেশি হওয়া উচিত। বাবার মৃত্যুর পর যখন চাকরির সুযোগটা আসে তখনও আমি ভেবেছি চাকরিটা পাওয়ার অধিকার আমারই বেশি। চাকরিটা যখন আমি পাইনি তখন আমার ইগো হার্ট হয়। হেমন্ত বলে, কেন তুমি এমনটা ভাবো? যে কোনো জিনিস আমার হোক কিংবা তোমার, একই তো কথা, সব আমাদেরই। মিলান বলে, তোর সাথে আমার এখানেই পার্থক্য। আমি তোর মতো অন্যদের আনন্দ দেখে খুশি হতে পারি না। আমি হাজব্যান্ড হিসেবেও ব্যর্থ। লাক্সমির কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি কখনো। উল্টো লাক্সমির উপরেই সংসারের বোঝা চাপিয়ে দিয়েছি। সংসারের বোঝা বহন করতে করতে লাক্সমিও এখন অনেক বদলে গেছে। হয়তো স্বপ্ন পূরণের জন্য কোনো ভুল পথ বেছে নিয়েছে। এদিকে লাক্সমি টাকা নিয়ে বাড়ি ফেরার সময় ম্যাচেসকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই ড্রাগের বিজনেসটা আমি চালিয়ে যাব। আমি এত বেশি টাকা ইনকাম করব যে সুরিয়ার মতো লোকেরা আর আমাকে আজে বাজে কথা বলার সাহস পাবে না। একদিন আমিও পোদ্দারের মতো বিলাসবহুল বাড়ির মালিক হব। ম্যাচেস বলে, বিজনেস চালিয়ে যেতে হলে আরও ড্রাগস লাগবে। আমাদের কাছে আর কোনো ড্রাগস নেই। আমরা কি বিক্রি করে বিজনেস কন্টিনিউ করব? লাক্সমি বলে, আমি জানি আরও ড্রাগস কোথায় পাওয়া যাবে। এরপর লাক্সমি ম্যাচেসকে নিয়ে বিক্রমের গোডাউনে যায়, যেখানে বিক্রম বিপুল পরিমাণে বিদেশি ড্রাগ মজুত করে রেখেছে।
লাক্সমি ম্যাচেসকে গোডাউন থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলে। এরপর লাক্সমি নিজের মুখ বেঁধে একটা স্প্যানার নিয়ে গোডাউনে তালা ভাঙতে শুরু করে। লাক্সমির উদ্দেশ্য গোডাউন থেকে আরও কিছু ড্রাগ চুরি করা। কিন্তু তালা ভাঙার আগেই বিক্রমের কয়েকজন লোক চলে আসে। ওদেরকে দেখে লাক্সমি দ্রুত পালাতে শুরু করে এবং ম্যাচেসও ইশারায় পালিয়ে যেতে বলে। বিক্রমের লোকেরা লাক্সমিকে তাড়া করতে শুরু করে। ছুটতে ছুটতে একটা পর্যায়ে লাক্সমি হোঁচট খেয়ে রাস্তার উপরেই পড়ে যায়। বিক্রমের একজন লোক লাক্সমিকে ধরে ফেলে, কিন্তু লাক্সমি তার হাতে থাকা স্প্যানার দিয়ে লোকটাকে আঘাত করে পালিয়ে যায়। কিন্তু বিক্রমের বাকি লোকেরা লাক্সমিকে তাড়া করতে থাকে। এরই মাঝে রাস্তায় আড়াল থেকে হেমন্ত হাত বাড়িয়ে লাক্সমিকে টেনে লোকগুলোর থেকে আড়াল করে দেয়। লাক্সমি হেমন্তের চেহারা না দেখেই ভাবে ম্যাচেস তাকে বাঁচিয়েছে, তাই সে ম্যাচেসকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে টাকাগুলো ঠিক আছে কিনা। টাকার কথা শুনেই হেমন্ত অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের টাকা? হেমন্তর ভয়েস শুনে লাক্সমি ও হেমন্তর দিকে তাকায় এবং হতবাক হয়ে যায়। যেহেতু লাক্সমি ধরা পড়িয়ে গেছে, তাই সে হেমন্তকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। সবকিছু শুনে হেমন্ত বলে, তুমি এরকম বিপজ্জনক একটা কাজ কেন বেছে নিলে? একদিকে বিক্রম, অন্যদিকে টোকাস, দুই দিক থেকেই তোমার উপর কঠিন বিপদ। তুমি যেদিকেই যাও না কেন তোমার মৃত্যু নিশ্চিত। লাক্সমি বলে, এখন কি আমি জীবিত আছি? একজন কাজের মহিলা হিসেবে আমি যেভাবে জীবনযাপন করছি সেটাকে কি বেঁচে থাকা বলে? বাড়িতে দুজন পুরুষ থাকা সত্ত্বেও আমাকে মানুষের বাড়িতে কাজ করে বেড়াতে হয়। মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে কতভাবে আমি অসম্মানিত হয়েছি। সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছে জীবনটাকে সুন্দর করার, তাই আমি এই সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগাবো। আমি আমার আর আমার পরিবারের ভবিষ্যৎ সুন্দর করতে চাই। আমি সন্তানের মা হতে চাই, আর সেই সন্তানকে একটা ভালো পরিবেশে বড় করতে চাই। আমি চাই না আমার সন্তান বড় হয়ে পিয়ন কিংবা কনস্টেবল হোক। আমি চাই না আমার সন্তানও আমার মতো দরিদ্র হোক। তাই আমি এই কাজটা চালিয়ে যাব। হেমন্ত বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু একজন কনস্টেবল হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব। পরিবারের প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে। তোমার সেফটির জন্য এই ব্যাপারটা ভাইয়াকে জানাতে হবে আমার। হেমন্ত ম্যাচেসের কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয়। লাক্সমি বলে, আমি জানি তুমি একজন সৎ পুলিশ, তাই তুমি তোমার দায়িত্ব পালন করো, কিন্তু আমি যতদিন না পুলিশের কাছে ধরা পড়ছি ততদিন আমার কাজ চালিয়ে যাব। কথা বলে লাক্সমি ম্যাচেসের সাথে চলে যায়। এদিকে বাড়ি ফিরে হেমন্ত লাক্সমির বলা কথাগুলোই ভাবতে থাকে। ভাবতে ভাবতেই সে ব্যাগ খুলে টাকাগুলো দেখে আর আবারও রেখে দেয়। মিলান রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। হেমন্ত অপেক্ষা করছিল মিলান বাড়িতে ফিরলে মিলানকে সব কিছু জানাবে, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে যায়, মিলান আর বাড়িতে ফেরে না। হেমন্ত মিলানকে কল করে জিজ্ঞেস করে সে কোথায় আছে। মিলান জানায় সে সুরিয়ার বারে বসে আছে। অন্যদিকে বিক্রমের লোকেরা বিক্রমকে জানায় রাতের বেলা একজন মহিলা গোডাউন থেকে ড্রাগ চুরি করার চেষ্টা করেছিল। কথা শুনে সুরিয়া বলে, আমার মনে হয় ডিনো কোনো মহিলাকে দিয়ে ড্রাগ চুরি করানোর চেষ্টা করছে। বিক্রম তার লোকদের বলে 24 ঘন্টার মধ্যে ওই মহিলাকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসবে। এদিকে হেমন্ত মিলানের সাথে দেখা করার জন্য বের হয়ে যায়। হেমন্ত মিলানকে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি বাইরে এসো। কিন্তু মিলান অতিরিক্ত ড্রিঙ্কস করায় মাতাল অবস্থায় ছিল। সে হেমন্তের কথা কিছুতেই শুনতে চায় না। এর মাঝে সুরিয়া চলে আসে। সুরিয়া খেয়াল করে বাড়ির একটা টেবিলে কোনো একটা কাস্টমার বমি করে রেখে চলে গেছে। সুরিয়া বাড়ির ম্যানেজারকে টেবিল পরিষ্কার করতে বললে ম্যানেজার বলে, যারা পরিষ্কার করার কাজ করে তারা আজ আসেনি। তখন সুরিয়া মিলানকে ডেকে বলে, টেবিলটা তুই পরিষ্কার করে দে। মিলান চুপচাপ টেবিলটা পরিষ্কার করার জন্য উঠে যায়। হেমন্ত মিলানকে এসব কাজ করতে নিষেধ করে। তখন সুরিয়া হেমন্তের সাথে রাগারাগি করে বলে, তোর ভাইয়ের কাছে আমি এখন অনেকগুলো টাকা পাই, যতদিন সমস্ত টাকা পরিশোধ করবে না ততদিন আমার কথা মতোই কাজ করতে হবে। হেমন্ত বলে, জানি তুমি আমার ভাইয়ের কাছে টাকা পাও, তাই বলে আমার ভাই এইসব কাজ করবে নাকি? তখন সুরিয়া বলে, তোর ভাইকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নিতে হয় আমার ভালো করে জানা আছে। এরপর সুরিয়া মিলানকে বলে, আজ এবং কাল এই 2 দিন তুই আমাকে বারে ফ্রি ড্রিঙ্কস করাতে পারবি। যত ইচ্ছা তত ড্রিঙ্কস করবি, একটা টাকাও দিতে হবে না। শুধু তোর আমার কথা মতো কাজ করতে হবে। কথা শুনেই মিলান টেবিল পরিষ্কার করতে শুরু করে। হেমন্ত আবারও মিলানকে বাধা দিয়ে বলে, তোমার এসব কাজ করার কোনো প্রয়োজন নেই, তুমি টাকা দিয়ে ড্রিঙ্কস করবে। মিলান বলে, আমার কাছে কোনো টাকা নেই। কথা বলে মিলান টেবিল পরিষ্কার করতে থাকে। এই দৃশ্য হেমন্ত কিছুতেই সহ্য করতে পারে না। সে ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে। এরপর লাক্সমি টাকার ব্যাগ থেকে কিছু টাকা বের করে নেয়। লাক্সমি হেমন্তকে জিজ্ঞেস করে, টাকা নিয়ে কোথায় যাচ্ছ? হেমন্ত কোনো জবাব না দিয়ে টাকাগুলো নিয়ে দ্রুত সুরিয়ার বাড়ি ফিরে যায়। হেমন্ত সুরিয়ার সামনে টাকাগুলো ছুঁড়ে দিয়ে বলে, তোর সমস্ত টাকা পরিশোধ করে দিলাম, আজকের পর থেকে আমার পরিবারের কারো উপর চোখ তুলে তাকানোরও চেষ্টা করবি না। এরপর হেমন্ত মিলানকে বার থেকে বের করে নিয়ে আসে। এরপর রাতের বেলা বাড়িতে ফিরে হেমন্ত লাক্সমিকে বলে, আমি ভেবেছিলাম সারা জীবন সততার সাথে কাজ করে যাব, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি জীবনে টাকার মূল্যটাই আসলে সব থেকে বেশি। আমার বাবা সারা জীবন সততার সাথে চাকরি করে গেছে, কিন্তু কোনো টাকা পয়সা জমাতে পারেনি। আমাদের জন্য সে কিছুই রেখে যায়নি। একটা ভাঙা বাড়ি ছাড়া আমাদের আর কিছু নেই। সততার সাথে চাকরি করলে এর থেকে বেশি কিছু করা কখনোই সম্ভব না।
কিন্তু তুমি ড্রাগসের বিজনেস করে অল্প কয়েকদিনই লাখ লাখ টাকা ইনকাম করে ফেলেছ। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার এই বিজনেসে তোমাকে সাহায্য করব। লাক্সমি বলে, এটা কোনো সাধারণ বিজনেস না, ড্রাগসের বিজনেস অনেক ঝুঁকিপূর্ণ কাজ, আমি তোমাকে এসবে জড়াতে চাই না। হেমন্ত বলে, ঝুঁকিপূর্ণ কাজ বলেই আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি। আমি তোমাকে পুলিশ এবং বিক্রম দুজনের হাত থেকেই বাঁচাতে পারবো। লাক্সমি হেমন্তর কথায় রাজি হয়ে যায়। লাক্সমি হেমন্তকে বলে, আমার কাছে যা ড্রাগ ছিল সব বিক্রি করে ফেলেছি, এখন বিজনেস চালিয়ে যেতে হলে আমাকে আরও ড্রাগস ম্যানেজ করতে হবে, কিন্তু নতুন করে ড্রাগ কিভাবে ম্যানেজ করব কিছুতেই বুঝতে পারছি না। তখন হেমন্ত বলে, আমি ম্যানেজ করতে পারবো। লাক্সমি জানতে চায় কিভাবে। হেমন্ত বলে, পুলিশ বেতালগাড়ির বিভিন্ন জায়গায় রেইড করে যতগুলো ড্রাগ উদ্ধার করেছে সব পুলিশ স্টেশনের এভিডেন্স রুমে মজুত করে রেখেছে। আমরা যদি কোনোভাবে ওই ড্রাগসগুলো এভিডেন্স রুম থেকে বের করতে পারি তাহলে সেগুলো আমরা বিক্রি করতে পারবো। লাক্সমি জিজ্ঞেস করে, এ পর্যন্ত পুলিশ স্টেশনে কতগুলো ড্রাগ মজুত করে রাখা হয়েছে? হেমন্ত জানায়, সব মিলিয়ে 4 কিলোর মতো ড্রাগ আছে। লাক্সমি হিসাব করে দেখে 4 কিলোর দাম 15 থেকে 16 লক্ষ টাকা। লাক্সমি এবং হেমন্ত সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনের এভিডেন্স রুম থেকেই ওই 4 কিলো ড্রাগ চুরি করবে। কিন্তু সমস্যা হচ্ছে এভিডেন্স রুমে তালা দেওয়া থাকে, তাই তালার চাবি থাকে সেই এভিডেন্স রুমের ইনচার্জের কাছে। তবে প্রতি সোমবার এভিডেন্স রুম ক্লিন করার জন্য মিলানকে চাবি দেওয়া হয়, আর আগামীকাল সোমবার এভিডেন্স রুম ক্লিন করার জন্য আগামীকাল চাবি মিলানের কাছেই থাকবে। লাক্সমি বলে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, মিলানের কাছ থেকে চাবি নেওয়ার ব্যবস্থা আমি করব। পরদিন লাক্সমি ইচ্ছে করে রান্না করতে দেরি করে, যার ফলে মিলান দুপুরের খাবার না নিয়েই চলে যায়। এরপর দুপুরবেলা লাক্সমি খাবার দেওয়ার বাহানায় পুলিশ স্টেশনে যায়। এরপর খাবার খাওয়ার সময় লাক্সমি মিলানের সাথে রোমান্টিক আচরণ করতে শুরু করে। সে বিভিন্নভাবে মিলানকে সিডিউস করে পুলিশ স্টেশনেরই একটা রুমে রোম্যান্স করতে শুরু করে। এসবের মাঝে সুযোগ বুঝে লাক্সমি মিলানের পকেট থেকে এভিডেন্স রুমের চাবিটা নিয়ে একটা সাবানের মধ্যে চাবির ছাপ বসিয়ে নেয়। এরপর লাক্সমি চাবির ছাপটা হেমন্তকে দেয়। সেটার মাধ্যমে হেমন্ত একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়। আর লাক্সমি বাড়িতে ফিরে গিয়ে 4 কিলো মেথির পাতা শুকিয়ে ছোট ছোট প্যাকেটে ভরে নেয়, যেন মেথির পাতাগুলো দেখতে উইডের মতো মনে হয়। কারণ হেমন্ত এভিডেন্স রুম থেকে ড্রাগসের প্যাকেটগুলো চুরি করে সেগুলোর জায়গায় মেথির প্যাকেটগুলো রেখে দেবে। হেমন্ত লাক্সমিকে জিজ্ঞেস করে, 4 কিলো ড্রাগ বিক্রি করতে কতদিন সময় লাগবে? লাক্সমি বলে, এখন বিক্রমের বিজনেস ডাউন থাকায় মার্কেটে ড্রাগসের চাহিদা অনেক বেশি, তাই 4 কিলো ড্রাগ 4-5 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। কিন্তু বিজনেস কন্টিনিউ রাখতে হলে আমাদেরকে রেগুলার ড্রাগস বিক্রি করতে হবে, এতগুলো ড্রাগ আমরা পাবো কোথায়? হেমন্ত বলে, সূর্যা এবং বিক্রমের ডিলারদের আস্তানায় যত বেশি পুলিশ রেড পড়বে পুলিশ তত বেশি ড্রাগস উদ্ধার করবে। এভাবে এভিডেন্স রুমে যত বেশি ড্রাগ মজুদ হবে আমরা তত বেশি ড্রাগ চুরি করতে পারবো। তুমি তোমার লোকদের বিক্রমের সেলারদের ব্যাপারে ইনফরমেশন বের করে আমাকে জানাবে। আমি সেই সব ইনফরমেশন টোকাসকে দিয়ে সেসব জায়গায় রেড করার ব্যবস্থা করব। পুলিশ রেড হওয়ার পর যে সমস্ত ড্রাগ উদ্ধার হবে আমি সেগুলো চুরি করে তোমার কাছে দেব। হেমন্তর প্ল্যান শুনে লাক্সমি খুশি হয়ে বলে, এই প্ল্যান অনুযায়ী কাজ করলে তো আমরা কোনো রকম ইনভেস্ট ছাড়াই একদম ফ্রিতে আমাদের বিজনেসটা কন্টিনিউ করতে পারবো। চারদিক থেকে শুধু লাভ আর লাভ হবে আমাদের বিজনেসে। প্ল্যান অনুযায়ী লাক্সমি এবং হেমন্ত কাজ শুরু করে দেয়। লাক্সমি ফ্রেটির মাধ্যমে বিক্রমের ড্রাগ সেলারদের ইনফরমেশন নিয়ে হেমন্তকে জানায়, আর হেমন্ত জানায় টোকাসকে। এভাবে প্রতিদিন লাক্সমি এবং হেমন্ত পুলিশের রেড করতে থাকে, আর হেমন্ত ডুপ্লিকেট চাবির সাহায্যে এভিডেন্স রুম থেকে সমস্ত ড্রাগ চুরি করতে থাকে। চুরি করা ড্রাগগুলো বিক্রি করার ব্যবস্থা করে ফ্রেটি এবং ম্যাচেস। এভাবে ড্রাগসের বিজনেস বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন ম্যাচেস লাক্সমিকে কল করে জানায় বিক্রমের লোকেরা ডিনোকে খুঁজে বের করেছে। ওরা ডিনোকে কিডন্যাপ করে বিক্রমের গোডাউনে নিয়ে গেছে। লাক্সমি হেমন্তকে এই ব্যাপারটা জানায় এবং বলে, যেভাবেই হোক ডিনোকে আমাদের বাঁচাতেই হবে। আমি নিজের সুবিধার জন্য ডিনোর নামটা ব্যবহার করেছিলাম, এভাবে বিনা অপরাধে ডিনোকে মারতে দেওয়া আমার উচিত হবে না। লাক্সমি বুঝতে পারছিল না কিভাবে ডিনোকে বিক্রম এবং সূর্যার হাত থেকে রক্ষা করবে। তখন হেমন্তের মাথায় একটা আইডিয়া আসে। সে টোকাসকে কল করে বলে বিক্রমের গোডাউনের অ্যাড্রেস পাওয়া গেছে। হেমন্ত টোকাসকে বিক্রমের গোডাউনের অ্যাড্রেসটা দেয় যাতে টোকাস বিক্রমের গোডাউনে রেইড করে, কারণ পুলিশ রেইড পড়লে গোডাউন থেকে বিক্রম এবং সূর্যার সমস্ত লোক পালিয়ে যাবে, এতে ডিনো প্রাণে বেঁচে যাবে। টোকাসকে ইনফরমেশন দেওয়ার পর ম্যাচেস এবং লাক্সমি দ্রুত বিক্রমের গোডাউনের কাছে চলে যায়। টোকাসও হেমন্তের ইনফরমেশন অনুযায়ী বিক্রমের গোডাউনে রেইড করার জন্য যায়। পুলিশ গাড়ি দেখে বিক্রমের লোকেরা সবাই পালিয়ে যায়। টোকাস গোডাউন থেকে সমস্ত ড্রাগস উদ্ধার করে। এই সুযোগে ম্যাচেস এবং লাক্সমি ডিনোকে বাঁচানোর জন্য যায়, কিন্তু ডিনোকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে গেলে ওরা দেখতে পায় ডিনোর মৃতদেহ পড়ে আছে। হঠাৎ পুলিশের রেইড পড়ার আগেই ওরা ডিনোকে মেরে ফেলেছে। এদিকে গোডাউনের রেইড পড়েছে জানার পর বিক্রম এবং সূর্যা দ্রুত গোডাউনের সামনে চলে আসে। বিক্রম টোকাসকে বলে, তুই মনে হয় পাগল হয়ে গেছিস, তোর কোনো আইডিয়া নেই তুই কার জিনিসে হাত দিয়েছিস। টোকাস বলে, যার জিনিসেই হাত দিয়েছি, সাহস থাকলে তাকে আমার সামনে আসতে বলো।
বিক্রম বলে সে কখনো সামনে আসবে না। তখন টোকাস বিক্রমকে চ্যালেঞ্জ করে বলে, তুই শুধু দেখতে থাক আমি কিভাবে তোর বসকে দুবাই থেকে বেতাল গাড়ি টেনে নিয়ে আসি। বিক্রম টোকাসকে পাল্টা চ্যালেঞ্জ করে বলে, অনেক বড় বড় কথা বলেছ, এবার থামো। তুমি আমার গোডাউনের জিনিস নিয়ে যাচ্ছ যাও, তবে একটা কথা মাথায় রেখো, খুব অল্প সময়ের মধ্যে তুমি নিজেই সমস্ত ড্রাগ আবারও আমাকে ফিরিয়ে দেবে। টোকাস বলে, সময় তো তোর হাতেই অল্প, খুব তাড়াতাড়ি তুই এবং তোর বস দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে উল্টো করে পেটাবো আমি। এরপর টোকাস পিকআপ ভ্যানে করে বিক্রমের সমস্ত ড্রাগস নিয়ে চলে যায়। বিক্রম কি করবে বুঝতে না পেরে রাগে গজগজ করতে থাকে। ওই সময় বিক্রমের বস কারিম কাজী বিক্রমকে কল করে। কারিম কাজী জানায় সে খুব শীঘ্রই ইন্ডিয়ায় আসছে। অন্যদিকে পুলিশ স্টেশনে টোকাস বিক্রমের একজন সেলারকে রিমান্ডে নিয়ে বিক্রমের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়, কিন্তু এই সেলার কোনোভাবেই বিক্রমের নাম নেয় না। উল্টো টোকাসকে হুমকি দিয়ে বলে, আপনার সময় শেষ হয়েছে, কারিম কাজী আপনাকে শেষ করে ফেলবে। টোকাস প্রচণ্ড রেগে গিয়ে সেলারের কান কেটে দেয়। এর মাঝে হেমন্ত এসে টোকাসকে জানায় এভিডেন্স রুমে হঠাৎ করেই আগুন লেগে গেছে। বিক্রমের গোডাউন থেকে উদ্ধার করা সমস্ত ড্রাগ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে একটা কুরিয়ার সার্ভিস কোম্পানিতে মিলানের চাকরি হয়ে যায়। মিলানের আর ক্লার্কের চাকরি করতে হবে না, তাই মিলান অনেক খুশি। সে লাক্সমিকে বলে ধীরে ধীরে মানুষের বাসার কাজ কমিয়ে দিতে হবে, কারণ কুরিয়ার সার্ভিস কোম্পানিতে মিলান ভালো স্যালারি পাবে, তা দিয়ে সংসারের খরচ চালিয়ে নিতে পারবে সে। লাক্সমি মিলানকে বলে, সবকিছু ভালো হচ্ছে আমাদের জীবনে, এখন তুমি ড্রিঙ্কস করাটা ছেড়ে দাও। মিলান লাক্সমির কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে সুরিয়া বিক্রমকে টিভিতে একটা নিউজ দেখায়, বেতালঘাট থেকে বিপুল পরিমাণ বিদেশি ড্রাগ মুম্বাইতে সাপ্লাই হয়েছে, কিন্তু সে সেগুলো সাপ্লাই করেছে কেউ জানে না। সুরিয়া বিক্রমকে বলে একমাত্র পোদ্দারই এই কাজটা করতে পারবে, আমাদের ড্রাগগুলো পোদ্দারই চুরি করেছে। বিক্রম সুরিয়াকে বলে পোদ্দারকে ধরে তার কাছে নিয়ে আসার ব্যবস্থা করতে। এই কাজের দায়িত্ব বিক্রম সেলিম নামের একটা গুন্ডাকে দেয়। এরপর আমরা পোদ্দারকে দেখতে পাই। পোদ্দার তার মুম্বাইয়ের বাড়িতেই ছিল। সেলিম নামের সেই গুন্ডা পোদ্দারের বাড়িতে গিয়ে কোনো কথা না বলে পোদ্দারকে মারতে শুরু করে। পোদ্দার যখন আহত হয়ে যায় তখন বিক্রম পোদ্দারকে ভিডিও কল করে। বিক্রম পোদ্দারকে জিজ্ঞেস করে বিদেশি ড্রাগসগুলো সে কোথায় পেয়েছে। পোদ্দার প্রথমে স্বীকার করতে চায় না ড্রাগগুলো সে মুম্বাইতে সাপ্লাই করেছে, কিন্তু বিক্রম এবং সুরিয়া পোদ্দারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে পোদ্দার সত্যিটা স্বীকার করে ফেলে। পোদ্দার বলে, রানী নামের একজন মহিলা আমার বেতালগাড়ের বাড়িতে এসে ড্রাগগুলো দিয়েছিল। বিক্রম রেগে গিয়ে বলে, এই রানীটাকে? পোদ্দার বলে, আমি চিনি না, তবে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। পোদ্দার ফুটেজটা বিক্রমের কাছে পাঠিয়ে দেয়। সুরিয়া যখন দেখতে পায় লাক্সমি আসলে রানী, সে হতবাক হয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে একজন ইন্সপেক্টর টোকাসকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখে টোকাস হতবাক হয়ে যায়, কারণ ভিডিওটা এভিডেন্স রুমের আগুন লাগার মুহূর্তে রেকর্ড করা হয়েছে। আগুন লাগিয়েছে টোকাসেরই বিশ্বস্ত একজন লোক। ভিডিওটা দেখার পর টোকাস হেমন্তকে নিয়ে লোকালয় থেকে দূরে একটা হাইওয়েতে নিয়ে আসে। এরপর মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টোকাস হেমন্তকে জিজ্ঞেস করে, বিক্রমের কাছে কত টাকা নিয়েছ এভিডেন্স নষ্ট করার জন্য? হেমন্ত প্রচুর ঘাবড়ে যায়। তখন টোকাস হেমন্তকে ভিডিওটা দেখায়। সেখানে দেখা যায় হেমন্ত এভিডেন্স রুমে আগুন লাগাচ্ছে। টোকাস হেমন্তকে মারতে শুরু করে, সেই সাথে জিজ্ঞেস করতে থাকে, কত টাকা নিয়েছ বিক্রমের কাছ থেকে? হেমন্ত বলে, বিক্রমের কাছে আমি কোনো টাকা নিইনি, কাজটা আমি করেছি অন্য কারণে। ওই সময় হেমন্তর ফোন লাক্সমির কল আসে। টোকাস কলটা রিসিভ করে স্পিকারে দিতে বলে। হেমন্ত কল রিসিভ করলে লাক্সমি বলে, ফ্রিজে আমাকে কল করেছিল, পোদ্দার বিক্রম এবং সুরিয়ার কাছে ধরা পড়ে গেছে। বিক্রম এবং সুরিয়া জেনে গেছে বিদেশি ড্রাগসগুলো আমি দিয়েছি পোদ্দারকে। লাক্সমি লাইনে থাকা অবস্থায় টোকাস হেমন্তের উপর চিৎকার করে বলে, এসব কি শুরু করেছিস তোরা, আর কে কে সামিল আছে তোদের সাথে? লাক্সমি টোকাসের ভয়েস শুনে ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। টোকাস হেমন্তকে বলে লাক্সমিকে আবারও কল করতে। এবার টোকাস নিজেই লাক্সমির সাথে কথা বলে। লাক্সমি টোকাসকে বলে, আপনি হেমন্তকে ছেড়ে দিন, আমি আপনার কাছে সারেন্ডার করব। টোকাস রেগে গিয়ে বলে, পুলিশ ডিপার্টমেন্ট কি তোমার কথায় চলবে নাকি? লাক্সমি বলে, আপনার মেইন টার্গেট বিক্রম, একমাত্র হেমন্ত আপনাকে বিক্রম পর্যন্ত পৌঁছে দিতে পারবে, তাই বিক্রমকে ধরতে হলে হেমন্তকে ছেড়ে দিতে হবে। টোকাস লাক্সমির প্রস্তাবে রাজি হয় এবং লাক্সমিকে সারেন্ডার করতে বলে। লাক্সমি ফোন কাটতে না কাটতেই বিক্রম এবং সুরিয়া লাক্সমির বাড়িতে পৌঁছে যায়। লাক্সমি কিচেনে পানি গরম করছিল। ওরা লাক্সমির উপর অ্যাটাক করার আগেই লাক্সমি ওদের শরীরে গরম পানি ছুড়ে দেয়। গরম পানি সুরিয়ার শরীরে পড়লে সে চিৎকার করতে শুরু করে, কিন্তু বিক্রম লাক্সমিকে আঘাত করার জন্য এগিয়ে আসে। লাক্সমি প্যান দিয়ে বিক্রমকে আঘাত করে। এরপর দুজনের চোখে মরিচের গুঁড়া ছুড়ে দেয়। এতে দুজনেই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এরপর লাক্সমি প্রচণ্ড রাগ নিয়ে সুরিয়ার প্রাইভেট পার্টে অনবরত লাথি মারে এবং বলে, আমার সাথে রাত কাটানোর স্বপ্ন দেখতি না? আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে রাত কাটাতে পারবি না। সুরিয়াকে ইচ্ছে মতো মেরে লাক্সমি পালিয়ে যায়। আহত অবস্থায় বিক্রম এবং সুরিয়া বিক্রমের বাড়িতে ফিরে যায়। এর কিছুক্ষণ পরেই টোকাস বিক্রমের বাড়িতে রেইড করে।
বাড়ির বিভিন্ন জায়গায় পুলিশ কিছু ড্রাগসের প্যাকেট খুঁজে পায়। সেগুলো এভিডেন্স হিসেবে নিয়ে টোকাস বিক্রম এবং সুরিয়াকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বিক্রমের বাড়িতে ড্রাগসগুলো লুকিয়ে রেখেছিল লাক্সমি এবং ম্যাচেস। মূলত ওই দিন ডিনোর ডেড বডি দেখার পর লাক্সমি সিদ্ধান্ত নিয়েছিল ডিনোর হত্যার প্রতিশোধ নেবে সে। তাই ওই মুহূর্তে লাক্সমি বিক্রমের বাড়িতে ড্রাগসের প্যাকেটগুলো লুকিয়ে রেখেছিল, যাতে পুলিশ বিক্রমের বাড়িতে রেড করলে এভিডেন্স খুঁজে পায়। কারণ এভিডেন্স ছাড়া পুলিশ বিক্রমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছিল না। লাক্সমি তার প্ল্যানে সফল হয়েছে। এরপর লাক্সমিও টেকাসের কাছে সারেন্ডার করে। টোকাস লাক্সমির সাথে হেমান্তকেও অ্যারেস্ট করে। দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর টোকাস মিলানকে ডাকে, যাতে মিলানকে তার ভাই এবং স্ত্রীর অপকর্মের ব্যাপারে জানাতে পারে। কিন্তু মিলান টোকাসের রুমে যাওয়ার আগেই কয়েকজন লোক পুলিশ স্টেশনে হামলা করে। সকলের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ওরা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পুলিশদের উপর গুলি চালাতে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়। টোকাস দ্রুত তার রুম থেকে বের হয়ে ওদের উপর পাল্টা গুলি চালাতে শুরু করে। হেমান্ত টোকাসের পাশে দাঁড়িয়ে গুলি চালাতে থাকে। এতে দুজন হামলাকারীর মৃত্যু হয়, আর বাকি দুজন পালিয়ে যায়। গোলাগুলি থামলে লাক্সমি কৌতূহলবশত বাইরে বের হয়। লাক্সমি জানত না বাইরে তার জন্য কি অপেক্ষা করছে। মেঝেতে পুলিশ সদস্যদের মৃতদেহ পড়েছিল। লাক্সমি তাদের দিকে তাকালে দেখতে পায় তাদের সাথে মিলানের বডিও পড়ে আছে। হামলাকারীদের গুলিতে মিলানেরও মৃত্যু হয়েছে। লাক্সমি চিৎকার করে কাঁদতে শুরু করে। এর মাঝে সিনিয়র অফিসার টোকাসকে কল করে বলে পুলিশ স্টেশনে যারা হামলা করেছে তারা কারিম কাজের লোক। টোকাস বলে, আমি জানতাম কারিম কাজে অ্যাকশন নেবে, কিন্তু এভাবে নেবে ভাবতে পারিনি। সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছিল। মাঝখান থেকে আমাদের পুলিশ সদস্যদের মৃত্যু হলো। একজন সাব ইন্সপেক্টর, 5 জন কনস্টেবল আর একজন ক্লার্কের মৃত্যু হয়েছে আজকের হামলায়। সিনিয়র অফিসার বলে কারিম কাজী দ্রুত ইন্ডিয়ায় আসবে। কারিম কাজীর নেক্সট টার্গেট রানী। কারিম কাজীকে ধরার এটাই শেষ সুযোগ। কারিম কাজীকে ধরতে না পারলে পুলিশ স্টেশনে হামলার দায়ভার তোমাকেই নিতে হবে এবং পুলিশ সদস্যদের মৃত্যুর দায়ে তোমাকে রিজাইন করতে হবে। এরপর আমরা দুবাইতে কারিম কাজীকে দেখতে পাই। কারিম কাজীর সব থেকে বিশ্বস্ত ব্যক্তি কারিম কাজীকে বলে বেতালগাড়ির পুলিশদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হয়ে গেছে। কারিম কাজী বলে, খুব ভালো করেছ, এবার আমরা বেতালগাড়ি যাওয়ার ব্যবস্থা করব। আমার সমস্ত শত্রুদের বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে কারিম কাজীর সাম্রাজ্যে হানা দেওয়ার শাস্তি কতটা ভয়াবহ। এদিকে দীর্ঘ সময় ধরে লাক্সমি মিলানের ডেড বডি জড়িয়ে ধরে বসে আছে। মিলানের এমন মৃত্যু লাক্সমি কিছুতেই মেনে নিতে পারছে না। এর মাঝে টোকাস এসে লাক্সমিকে বলে, আমি জানি মিলানের মৃত্যু তোমার জন্য কতটা কষ্টদায়ক। এই মুহূর্তে তুমি আমার কথা বোঝার পরিস্থিতিতে নেই, তবুও আমাকে বলতে হচ্ছে এই ড্রাগ বিজনেস বিক্রম এবং সুরিয়া সামান্য পেয়াদা। এই ড্রাগ সাম্রাজ্যের আসল সম্রাট কারিম কাজী। তুমি যে ড্রাগগুলো চুরি করে নিজের বিজনেস তৈরি করেছ সেগুলো কারিম কাজীর ড্রাগ ছিল। আমরা কারিম কাজীর পেয়াদাদেরকে অ্যারেস্ট করেছি। কারিম কাজীর টার্গেট এখন তুমি। সে তোমাকে মেরে ফেলতে চায়। তুমি যদি কারিম কাজীকে ধরতে পুলিশকে হেল্প করো তাহলে প্রাণে বেঁচে যাবে, আর যদি পুলিশের হেল্প না করো তোমাকে জেলে পচে মরতে হবে। লাক্সমি বলে, আমি পুলিশকে হেল্প করব, কিন্তু আমাকে মিলানের ডেড বডি বাড়িতে নিয়ে গিয়ে সৎকার করার সুযোগ দিতে হবে। টোকাস লাক্সমিকে পারমিশন দেয়। লাক্সমি এবং হেমন্ত মিলানের ডেড বডি বাড়িতে নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা করে। সৎকার শেষে পুলিশ আবারও লাক্সমি এবং হেমন্তকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। যেহেতু লাক্সমি পুলিশের সাথে কাজ করে, কারিম কাজীকে অ্যারেস্ট করতে হেল্প করবে, তাই টোকাস লাক্সমিকে পিস্তল চালানোর ট্রেনিং দেয়, যেন লাক্সমি সেলফ ডিফেন্স করতে পারে। বেশ কয়েকবার প্র্যাকটিস করার পর লাক্সমি পিস্তল চালানো শিখে যায়। এরপর টোকাস লাক্সমিকে আরও কিছু ব্যাপারে ট্রেনিং দেয়। লাক্সমির শরীরে একটা সিক্রেট মাইক্রোফোন সেট করে দেয়, যেন লাক্সমির কারিম কাজীর মুখোমুখি হলে পুলিশ তাদের সমস্ত কথা শুনতে পায়। এরপর টোকাস লাক্সমিকে একটা রিং দেয়, যেটার ভেতরে ট্র্যাকার লাগানো আছে। টোকাস লাক্সমিকে বলে, এই রিংয়ের উপর প্রেস করলেই লাক্সমির লোকেশন পুলিশের কাছে পৌঁছে যাবে। এতে করে পুলিশ সহজেই কারিম কাজীর কাছে পৌঁছাতে পারবে। লাক্সমিকে ট্রেন করার পর টোকাস লাক্সমিকে ছেড়ে দেয় স্বাভাবিক জীবনযাপন করার জন্য, যাতে কারিম কাজী লাক্সমিকে কিডন্যাপ করার সুযোগ পায়। তবে লাক্সমির প্রোটেকশনের জন্য টোকাস 2 জন কনস্টেবলকে নিয়োগ করে, যারা 24 ঘন্টা লাক্সমির উপর নজর রাখছিল। কিন্তু এই 2 জন কনস্টেবলকে হত্যা করে একদিন কারিম কাজীর লোকেরা লাক্সমিকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপ হওয়ার সাথে সাথে লাক্সমির ট্র্যাকারে প্রেস করে। সাথে সাথে টোকাস লাক্সমির লোকেশনে ট্রেস করতে শুরু করে। কারিম কাজীর লোকেরা লাক্সমিকে লোকালয় থেকে দূরে একটা জায়গায় আটকে রাখে। এরপর কারিম কাজী এসে লাক্সমির সাথে সামনাসামনি কথা বলে। কারিম কাজী বলে, তাহলে তুমিই সে ব্যক্তি যে কারিম কাজীর সাম্রাজ্য ধ্বংস করার স্বপ্ন দেখেছিলে? এত বড় দুঃসাহসের জন্য তোমাকে পুরস্কৃত করা উচিত। আর কারিম কাজীর পুরস্কার হচ্ছে মৃত্যু। তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। লাক্সমির কাছে থাকা সিক্রেট মাইক্রোফোনের মাধ্যমে টোকাস কাজীর সব কথা শুনতে পারছিল। লাক্সমি বারবার চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনোই আপনার বিজনেসে বাধার সৃষ্টি করব না। টোকাস দ্রুত তার টিম নিয়ে কাজীর লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছালে দেখতে পায় কারিম কাজী পালিয়ে গেছে আর লাক্সমি প্রচণ্ড ভয়ে কান্নাকাটি করছে।
পুলিশ আশেপাশে এরিয়া ভালোভাবে খোঁজাখুঁজি করে, কিন্তু কারিম কাজীকে কোথাও খুঁজে পায় না। যেহেতু টোকাস কারিম কাজীকে অ্যারেস্ট করতে পারেনি, তাই সিনিয়র অফিসারের শর্ত অনুযায়ী সে চাকরি থেকে রিজাইন করে। পুলিশের কাছে হেল্প করার জন্য টোকাস হেমন্ত এবং লাক্সমিকে ক্ষমা করে দেয়। হেমন্ত আবারও চাকরিতে জয়েন করে, আর লাক্সমি আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। বেশ কিছুদিন পর আমরা আবারও কারিম কাজীকে দেখতে পাই। কারিম কাজী ফ্রেডি এবং ম্যাচেসকে কিডন্যাপ করে আটকে রেখেছে। সে ম্যাচেসের মাধ্যমে লাক্সমিকে কল করে একটা জায়গায় ডেকে নেয়। লাক্সমি সেই লোকেশনে গিয়ে ম্যাচেস এবং ফ্রেডিকে হাত পা বাঁধা অবস্থায় দেখে একটু অবাক হয় না। সে যেন এরকম পরিস্থিতির জন্য আগে থেকেই রেডি ছিল। কারিম কাজী লাক্সমিকে বলে, তোমার সেদিনের আচরণের মানে আমি কিছুতেই বুঝতে পারছি না। সেদিন কেন আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছ তুমি? এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ওই দিন পুলিশ লোকেশনে পৌঁছানোর আগেই লাক্সমি কারিম কাজীকে ইশারায় দেখিয়ে দিয়েছিল তার কাছে মাইক্রোফোন এবং লোকেশন ট্র্যাকার আছে। সে ইশারায় এটাও বলে দিয়েছে যে পুলিশ তাকে ধরার জন্য আসছে। পুলিশকে বিভ্রান্ত করার জন্য লাক্সমি ইচ্ছে করেই বারবার বলেছিল, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, যার ফলে পুলিশ পৌঁছানোর আগেই কারিম কাজী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রেজেন্ট টাইমে লাক্সমি কারিম কাজীকে বলে, আমি আপনার বিশ্বাস অর্জন করার জন্য আপনাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি। কাজী জিজ্ঞেস করে, আমার বিশ্বাস অর্জন করে তোমার কী লাভ? লাক্সমি বলে, আমি আপনার সাথে বিজনেস করতে চাই। কাজী হেসে বলে, তুমি কিভাবে ভাবলে তোমার মতো মানুষের সাথে আমি বিজনেস করব? লাক্সমি বলে, আপনি যাদেরকে বেতালগাড়ির রাজত্ব সামলানোর দায়িত্ব দিয়েছিলেন তারা আমার মতো একজন সামান্য কাজের মহিলার কাছে হেরে গেছে। আমি সামান্য কাজের মহিলা হলেও পুরো বেতালগাড় ড্রাগ বিক্রি করেছি, তাও পুলিশ প্রোটেকশনের সাথেই। আপনি যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কাজী বলে, আমার সাথে বিজনেস করা তো এত সহজ না। তখন লাক্সমি বলে, আমি আপনার জন্য কিছু উপহার রেখেছি, সেগুলো দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। লাক্সমি কারিম কাজীকে একটা গোডাউন ভর্তি ড্রাগস দেখায় আর বলে, এগুলো আপনারই বিদেশি ড্রাগ। কাজী অবাক হয়ে বলে, এগুলো তো এভিডেন্স রুমে পুড়ে গেছে। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে যায়। এখানে আমরা দেখতে পাই, ওই দিন বিক্রমের গোডাউন থেকে ড্রাগ উদ্ধার করার পর যে পিকআপ ভ্যানে করে সেগুলো পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা ড্রাইভ করেছিল হেমন্ত। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে হেমন্ত, লাক্সমি এবং ফ্রেডি ও ম্যাচেস সমস্ত ড্রাগ নামিয়ে ড্রাগের জায়গায় মেথির বস্তা রেখে দিয়েছিল। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। কাজী লাক্সমির চতুরতার প্রশংসা করে বলে, একজন কাজের মহিলার মাথায় এত জটিল চিন্তাভাবনা কিভাবে আসলো? লাক্সমি বলে, টাকার চাহিদা মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। কাজী বলে, তুমি আমার কাছে কি চাও বলো? লাক্সমি বলে, আমি বেতালগাড় চাই, সমস্ত বেতালগাড়ে আমি রাজত্ব করতে চাই। কাজী বলে, তুমি চালাকি করে পুলিশকে ধোঁকা দিয়েছ, একইভাবে আমাকেও তো ধোঁকা দিতে পারো, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব? লাক্সমি বলে, দাবা খেলায় রানী সবসময় রাজাকে প্রোটেক্ট করে। আপনি আমাকে আপনার সাম্রাজ্যের রানী বানিয়ে দিন, আমি কথা দিচ্ছি আপনার কাছে কাউকে পৌঁছানোর সুযোগ দেব না। কাজী লাক্সমিকে সাথে নিয়ে বিজনেস করতে রাজি হয়ে যায়। এরপর কাজী তার সমস্ত ডিলারদের সাথে রানীর পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা মিটিংয়ের আয়োজন করে। লাক্সমি সেখানে সবার সামনে নিজেকে সত্যিকারের রানীর মতো প্রেজেন্ট করে। কাজী সবার সাথে রানীর পরিচয় করিয়ে দেয়। কিন্তু মিটিং শেষে লাক্সমি হঠাৎ করেই নিজের রূপ বদলে ফেলে। কাজী যখন লাক্সমিকে জিজ্ঞেস করে, বেতালগাড়ের রানী হয়ে কেমন লাগছে তোমার? লাক্সমি জবাব দেয়, চাকরানী থেকে রানী হওয়ার জন্য আমাকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমার ত্যাগের মূল্য আপনি শুধুমাত্র বেতালগাড় দিয়ে শোধ করতে পারবেন না। এরপর লাক্সমি বলে, সেদিন যখন আপনি পুলিশ স্টেশনে হামলা করিয়েছিলেন, সেই হামলায় আমার হাজবেন্ডেরও মৃত্যু হয়েছে। এরপর লাক্সমি একটা পিস্তল বের করে কাজের দিকে পয়েন্ট করে বলে, আপনার মৃত্যুর মধ্যে দিয়েই আমার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ পূর্ণ হবে। এর পরের দৃশ্যে আমরা একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পাই। সে ট্রাক ভর্তি ড্রাগ নিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে বাধা দিলে সে পুলিশের গলা কেটে তাকে হত্যা করে। এরপর ওই ব্যক্তি চিৎকার করে বলে, বেতালগাড়ে কিভাবে একজন রানী রাজ করে? বেতালগাড়ের রাজা তো আমি। বেতালগাড়ের রাজা বেতালগাড়ে চলে এসেছে। গৃহলাক্সমি সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়। কে এই নতুন রাজা? কি তার পরিচয়? আর লাক্সমি কি কাজীকে হত্যা করবে, নাকি লাক্সমির প্ল্যান অন্য কিছু? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো সিরিজটির দ্বিতীয় সিজনে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অপেক্ষায় থাকবো তোমাদের মূল্যবান কমেন্টের। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।